বাচ্চাটা হঠাৎ গিয়ে গেটের সামনে, গেটটা ধরে এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না। গাছের একটা পাশ থেকে এলো, চুল পুরো লম্বা লম্বা চুল, চুলটা খোলা। ওই মহিলাটা আসার পরে হঠাৎ উনি গাছে উঠে গেল, ঠিক আছে, গাছে উঠে গিয়ে ওপর থেকে, গাছের ওপর থেকে বাচ্চাটাকে এরকমভাবে ডাকছে, ওম শান্তি পর শান্তি সর্ব ক্রোধ প্রশ্নোন স্বাহা। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যক্ষিণী যে কথাটা তুমি বললে, এই যক্ষিণীকে কি আমিও ডাকলে মানে আমিও পাবো? হ্যাঁ, তার নিয়ম আছে, বিধি আছে, সাধনা সবার জন্য নয়। হঠাৎ একদিন রাত্রিবেলা মহিলাটা ঘুম থেকে ওঠে, মাঝরাতে উঠে গিয়ে বলছে, তুমনে মুঝসে শাদি কিয়া है, তুমনে মুঝসে শাদি কিয়া है না, তুমনে মুঝসে শাদি কিয়া है, বারবার বলছে, রিপিট বলছে। এটা তো নর্মাল নয়। এখন যেরকম ধরো অনেক বিভিন্ন পডকাস্টে আমি দেখছি সবাই বলছে যে এই সাধনা করতে নিয়ে, ওই সাধনা করতে নিয়ে, সেই সাধনা করো বা ইত্যাদি। সাধনা জিনিসটা সবার জন্য নয়। এই তুমি আমাকে বলো যে এই রাগ কমানোর কি কোনো মন্ত্র আছে? বিশেষ করে মা বাবারা যদি শুনে থাকেন তাদের ছেলে মেয়েদের জন্য সবার আগে বোধহয় মন্ত্র আছে। প্রেগনেন্ট মহিলা যখন থাকে, এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও শুনেছি, ওই সময় মহিলারা নাকি অনেক ঠাকুরকে দেখতে পায় বা অনেক খারাপ কিছু দেখতে পায়। প্রথম প্রশ্নটা যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে আয়না ঘরের কোন পোর্শনে রাখা সব থেকে বেস্ট? নর্থে। শোয়ার সময় কি আয়নার দিকে মাথা দিয়ে শোয়া ভালো না আয়নার দিকে পা দিয়ে শোয়া ভালো? তুমি কি এটা বিশ্বাস করো যে আয়নার উল্টো দিকে একটা অন্য জগৎ আছে? আচ্ছা, এই যক্ষিণীদের ক্ষমতাটা কি আসলে, এই রতিপ্রিয়া যক্ষিণীদের? স্পিরিট, আ কাইন্ড অফ স্পিরিট, যেটা অন্য ডাইমেনশন। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে এপিসোডে আমার বন্ধু, আমার গাইড, আমার পরিবার সুজন্য আমার সাথে রয়েছে। তো আমাদের এই পডকাস্ট জার্নিতেই এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে যে এখন আমরা উই আর টু ব্রাদার্স। আমরা একসাথে ঘুরতে যাই, আমরা একসাথে প্রচুর আনন্দ করি, সমস্ত ফ্যামিলি ওকেশনই আমরা প্রায় একসাথেই কাটাই এবং প্রত্যেক মুহূর্তে আমার অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প তো সুজন্যই করে আমাকে এভরি টাইম। সো আজকে অনেক দিন বাদে তুমি পডকাস্টে, কেমন লাগছে বলো? লাইটিং ভালো লাগছে, লাইটিংটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর। আর এমনিতেও তো মানে আমিষ রিলিজ গেল কিছুদিন আগে, মানে আমরা এই সময় যখন পডকাস্টটা শ্যুট করছি তখন আমিষ রিলিজ হবে, কিন্তু এতক্ষণে আমিষ কিন্তু রিলিজ হয়ে গেছে যখন আপনারা দেখছেন। তো প্লিজ যারা যারা আমিষ দেখেননি তারা একবার প্রেত কথা ইউটিউব চ্যানেলে গিয়ে আমিষ, আমাদের প্রেত কথার প্রথম সিনেমা, দেখে নিন এবং দেখে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আজকেও একটা ঘটনা শুনবো তোমার কাছ থেকে। দুটো ঘটনা আছে তোমার কাছে? দুটো ঘটনা আছে। আজকে আমরা দুটো ঘটনা শুনবো এবং তার পাশাপাশি বেশ কিছু ঘটনার মধ্যে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেমন যক্ষিণী বোধ হয়, যক্ষিণীকে, রাগ কমানোর কোনো মন্ত্র আছে কি না, এগুলো আমরা ছোটোখাটো কিছু জিনিসপত্র আমরা জানবো সুজন্যর কাছ থেকে, বিকজ সুজন্য একজন অ্যাস্ট্রোলজার। সো আজকের পডকাস্ট হতে চলেছে খুব জমজমাট। পুরো গল্পগুলো আমরা শুনি, পুরো ঘটনাগুলো আমরা শুনি এবং তার পাশাপাশি আমরা আলোচনা করি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাইট নিয়ে। চলো প্রথম ঘটনাটা শুনি। প্রথম ঘটনাটা হচ্ছে খুব রিসেন্ট পাস্ট, মানে মার্চ মাসে আমি ত্র্যম্বকেশ্বর গেছিলাম। তো ত্র্যম্বকেশ্বরে ওখানে আমি একটা যজ্ঞ করেছিলাম, মানে আমার ক্লায়েন্টসদের যাতে মানে আরও বেশি সাকসেস আসে জীবনে। তো খুব ভালো আমার ওভারঅল মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে। তো ওখানকার যারা পুরোহিত ছিল, মানে যারা পণ্ডিতজিরা ছিল ওখানে, তাদের সাথে আমি গল্প করছিলাম অনেক সময়। তো তারা বলছিল যে দাদা তুমি একটুখানি দেখে বলো আমাদের কীরকম কী জীবনে কী হতে চলেছে বা ইত্যাদি। তো এরকমই, মানে ওখানে পণ্ডিতদের সঙ্গে তোমার ভালো আলাপ আছে? হ্যাঁ। তো মানে আমি একটা পার্টিকুলার আশ্রমে যাই, নন্দগিরি আশ্রম বলে, তো সেখানে সবাই আর কি আমরা একসাথে বসেছিলাম। ওখানে কিসের যোগ্য হয় মানে জেনারেলি? ওখানে সব দোষ কাটানো হয়, মানে ধরো কারোর কালসর্প দোষ আছে, আচ্ছা, বা ধরো কারোর পিতৃ দোষ আছে ইত্যাদি নানান রকম এই ধরনের দোষ যাদের থাকে তাদের ওখানে গিয়ে পুজো করতে অনেকে বলে। অনেক ক্লায়েন্টদেরকে এখান থেকে মানে যারা অনেকেই বলেছি, তারা যায়, হ্যাঁ অনেকেই বলেছি, প্লাস যায় ওখানে, মানে এটা চল আর কি। ওখানে প্রচুর মানুষ বিদেশ থেকে পর্যন্ত আসে। আচ্ছা, বিশাল। ওখানে কি সবথেকে স্পিরিচুয়াল এনার্জি অনেক হাই ওখানে? হ্যাঁ, জ্যোতির্লিঙ্গ তো না কাছেই, তো ত্র্যম্বকেশ্বরের মানে পুরো গায়ে লাগো এই আশ্রমটা। ওকে। তো এই আর কি, ওখানকার যারা কাজ করে তারা এই ধরনের আশ্রমেই লোকজনদেরকে নিয়ে যায়, ডাইরেক্টলি ত্র্যম্বকেশ্বরের ভেতরে এরকম কিছু হয় না। আচ্ছা,
তো কথা বলছি আমি ওখানকার পুরোহিতদের সাথে, তো হঠাৎই একজনের চার্ট দেখছি, 18 বছর বয়স হবে ছেলেটার, পুজো পাঠ করে। তো আমি বললাম যে তোমার জন্মছকে তো পুরো একদম কোনোভাবে একটা ব্লকেজ রয়েছে, যেটা তোমার নিজেরও নারায়ণ নাগবালি করানো উচিত, যেটা ওখানে পুজোটা হয় আর কি পিতৃদোষের। तो बोलছে যে हाँ भैया हमको ये तो पहले भी किसी ने बोला है लेकिन हमने अभी तक करवाया नहीं है। বললাম ইমিডিয়েট তুমি করো এটা, নইলে তোমার তো লাইফে এরকম ব্লকেজ থেকে যাবে, প্লাস কোনো ধরনের প্রেত বাধাও আছে আমি এরকম দেখতে পাচ্ছি। তো সেই হঠাৎ এবারে দেখছি একটু মানে কেমন মানে কাদো কাদো হয়ে গেছে হঠাৎ। বললাম কী হলো? তখন বলছে যে আরে ভাইয়া মেরা ফ্যামিলি কা এক কাহানি হ্যাঁ। বললাম ঠিক আছে বলো শুনি। তখন আমার পুরো ঘটনাটা বলল। ঘটনাটা স্টার্ট হয় হচ্ছে ওর ফ্যামিলির কেউ মানে তন্ত্র সাধনা করতে চেয়েছিল, ওরা তো শাস্ত্রী বেসিক্যালি, ওখানে সবাই শাস্ত্রী টাইটেল রেখে দেয়, যাতে ওরাও অ্যাস্ট্রোলজি করে কিন্তু ভেদিক অ্যাস্ট্রোলজির প্যাটার্ন কিছু ফলো করে এবং দোষ টোষ দেখে সেগুলোর পুজো করায় ওখানে। তো এবার ততটুকু মানে ওদের এরকম নলেজ আর কি, মানে ওই পারপাসটা সার্ভ করে। তো ওরা পুজো করে এইরকম মানে যা দোষ টোষ থাকে ওরা কাটিয়ে দেয় এবং শাস্ত্রের জ্ঞান আছে বলে শাস্ত্রী টাইটেল ইউজ করে সবাই। তো এবার বলছে যে আমার ফ্যামিলিতে আমার বাবার যে দাদা মানে জেঠুর ইনসিডেন্ট এটা, ঠিক আছে। তো বলছে যে উনি খুব অল্প বয়স থেকেই মানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতেন, তো ভেদিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতেন, এরকম পুজো টুজো করতেন। হঠাৎ ওনার মনে হয় যে উনি তন্ত্র সাধনা করবেন এবং তার জন্য আমাদের এখানে এক গুরুদেব ছিলেন, ওনার কাছে যাতায়াত করতেন। তিনি তান্ত্রিক, তিনি অঘরী। তার আবার একটু হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে তিনি কামাখ্যা থেকে মানে শিখেছিলেন, মানে তিনি কামাখ্যাতেই থাকতেন আগে, ওই অঘরীতান্ত্রিক। হ্যাঁ ওই অঘরীতান্ত্রিক। এবং তার হচ্ছে গুরু মা মানে কামাখ্যাতে খুব ফেমাস হচ্ছে ফিমেল তান্ত্রিকরা আর কি আগে থাকতেন। আচ্ছা, তো এটা খুব ফেমাস একটা ইয়ে আছে, এটা তোমরা অন্য পডকাস্টে শুনে থাকবে। তো উনি ওখান থেকে ডাইরেক্ট কোনো গুরু মার সাথে কানেক্টেড ছিলেন এবং ওনার থেকেই শেখা কোনো অঘরীতান্ত্রিক। তো এবারে যে মেন ক্যারেক্টার আর কি উনি যাচ্ছেন এনার কাছে রেগুলার বেসিস। তো বলছে যে আমাকে দীক্ষা দাও, হ্যাঁ বলছে আমাকে দীক্ষা দাও, তো আমি এরকম তন্ত্র সাধনা করতে চাই। তো আমার আর্থিক দৃষ্টিকোণ থেকে যে ধরনের ডেভেলপমেন্ট আমি জীবনে চাইছি আমি পাচ্ছি না কোনোভাবে, তো অর্থ নিয়েই আমার প্রবলেম চলছে সব সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি কতটা গভীরে তুই যেতে চাস? ওই তান্ত্রিক বলছে, অঘরী তান্ত্রিক যিনি, বলছে যে না আমি যখন করব আমি ভালো করেই করব, আমি পুরো সাধনায় লিপ্ত থাকতে চাই এবং মানুষের ভালো করতে চাই এরকম। বলছে ঠিক আছে তাহলে তুই আয়। এবার আসা যাওয়া করতে করতে কোনোভাবে তাকে পঞ্চমুণ্ডি স্থাপন করানোটা পুরো শেখায়। তো তার জন্য তাকে একটা মানে জারদ সন্তানের যে মাথাটা ইউজ হয়, ব্যবহার হয়, কপালপাত্র বলে, তো সেটা প্রথমে দেয়, দিয়ে তারপরে অন্য অন্য যা যা মানে আসনে রাখবে সেগুলো সেট আপ করে দেয়। কি থাকে এই আসনটাতে? এই আসনটাতে বেসিক্যালি মুন্ডু থাকে। আচ্ছা, তো ওই জন্য পঞ্চমুণ্ডি বলা হয়। তো এটাতে তোমার অ্যান্টি এলিমেন্টস রাখতে হয় মোস্টলি। তো ধরো কেউ যদি বাঁদরের মাথা রাখে তাহলে সাথে কুকুরের মাথা রাখতে হবে, যদি কেউ সাপের মাথা রাখে, কারণ বাঁদর কুকুরকে ভয় পায়। হ্যাঁ মানে অ্যান্টি এনার্জিস, নইলে এনার্জি ক্রিয়েট হবে না আসনে। আচ্ছা, আর ওই আসনটাকে তখন ডাইরেকশন দেয় হচ্ছে এই জারদ সন্তানের মাথাটা, মানে দ্যাট ইজ দ্য লিডার আর কি অফ দ্য ক্ল্যান। মানে জারদ সন্তানের মাথা সমস্ত ওটাকে দিয়ে চালনা, হ্যাঁ ওটাকে দিয়ে চালনা করতে হবে। এবারে তুমি এলিমেন্টস বাড়াতে পারো, অনেকে কিছু মানে মানুষের খুলির ব্যবহার করে, অনেকে মানুষের হাড়ের ব্যবহার করে, এবং ম্যাক্সিমাম এগুলো সব অপঘাতে মৃত্যু হলে বেশি বেটার হয়। ধরো ফাঁসির দড়ি, তারপরে ধরো কোনোভাবে কোনো চণ্ডালের এই পার্টিকুলার বোনটা থাই বোন বা ইত্যাদি, হ্যাঁ এই ধরনের। আচ্ছা, তো মানে এই পঞ্চমুণ্ডির আসনে বসে কি মানুষ নেগেটিভ সাধনা করে? না না না, এটা এনার্জি বাড়ানোর জন্য করে। এবারে নেগেটিভভাবে কেউ যদি প্রয়োগ করতে চায়, অবভিয়াসলি নর্মাল কোনো তান্ত্রিক যার কাছে পঞ্চমুণ্ডি নেই তার পাওয়ার, আর যার পঞ্চমুণ্ডি আছে জাগৃত, তার অবভিয়াসলি এফেক্ট বেশি বেটার, তার পাওয়ার অনেক বেটার হবে, অনেক বেশি বেটার হবে। সে যেটা করতে চাইবে হয়তো অনেক তাড়াতাড়ি করতে পারবে, রাদার কি হয়তো জব করে হোক বা কিছু কারোর ভালো চেয়ে যেটাই পুজো ইত্যাদি করছে সেটা দেরি হতে পারে। আর এমনিতেই তন্ত্র জিনিসটা মানেই হচ্ছে যেটা ধরো নর্মাল ডেস্টিনিতে নেই, তো সেই জিনিসটাই হচ্ছে তন্ত্র, যে তুমি জীবনে ডেকে আনছো। তো যাই হোক, এবার
ওনাকে মানে এরকম পঞ্চমুণ্ডির আসন দিয়েছে, বানিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে কি কি করে তুমি এটা সাজাবে, কি করে তুমি এটার পাওয়ার আপলিফমেন্ট করবে, জাগাবে কি করে। তার মানে আগে জেঠুকে অনেক কিছু শিখিয়েও দিয়েছে। হ্যাঁ, শিখিয়ে দিয়েছে। স্টেপ বাই স্টেপ তার লাইফ এইভাবে এগোচ্ছে এবং এগোতে এগোতে সে বলে যে কিন্তু গুরুদেব আমার তো অর্থের প্রবলেম কিছুতেই মিটছে না। তো ইউজুয়ালি কী হয়, যারা প্রেত সাধনা করে বা চালনা করে ইত্যাদি বা এই ধরনের মানে পঞ্চমুণ্ডি বা ইত্যাদি রিলেটেড কাজ করে, প্রথম কিছু মানে স্টেপসের মধ্যে তাদের খুব একটা উন্নতি হয় না, হঠাৎ অবনতি হতে লাগে। আচ্ছা। তো তখন বলছে যে না, আমার তো ফাইন্যান্সেস কিছু বাড়ছে না, উল্টে তো আমি আরও ক্ষতির দিকে চলে যাচ্ছি, তাহলে আমাকে কিছু অন্য কিছু দাও গুরুদেব। তো বলছে যে ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তোকে একটা আমি যক্ষিণী মন্ত্র দিচ্ছি, তুই রেগুলার কর, ওতে তোর মোটামুটি 21 দিনের সাধনা তুই 21 দিনে কমপ্লিট করে নিতে পারবি। তুই ওটা করলে দেখবি আস্তে আস্তে তোর ফিনান্সেস ঠিক হয়ে যাচ্ছে এবং তুই অনুভূতিও পাবি অন্য রকমের। বলে ঠিক আছে, তাহলে তুমি কি যক্ষিণী আমায় দিতে চাও? তো বলছে যে আমি তোকে রতিপ্রিয়া যক্ষিণীর একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুই জপ করলে আস্তে আস্তে তোর কানেকশান বাড়বে, এই যক্ষিণী আসবে তোর কাছে, তোর যেটা লাগবে তুই বলবি বা তোর ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে জানাবি, দেখবি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এই যক্ষিণীদের ক্ষমতাটা কি আসলে, এই রতিপ্রিয়া যক্ষিণী যে? দেখো, যক্ষিণী টোটাল 36 প্রকারের হয়, 8টা খুব মানে নাম করা সাধনা যারা করে তারা এসব করে থাকে। স্বর্ণপ্রভা আছে, ঠিক আছে, তারপরে তোমার রতিপ্রিয়া আছে ইত্যাদি। এবার যক্ষিণী বেসিক্যালি ইজ আ স্পিরিট, আ কাইন্ড অফ স্পিরিট, যেটা অন্য ডাইমেনশনের, ঠিক আছে, নেচার স্পিরিট তুমি বলতে মানে যেমন পড়ি। হ্যাঁ, কাইন্ড অফ নেচার স্পিরিট। পড়ি আমাদের ইয়েতে পড়ে না, ধর্মের ইয়েতে পড়ে না, ওটা তোমার মানে আমি প্রেত কথায় প্রচুর দেখেছি যে পড়ি আসছে বা জিন আসছে। হ্যাঁ, পড়ি জিন ওগুলো হচ্ছে ইসলামের তরফ থেকে আমাদের, মানে ওরাও তো অন্য ডাইমেনশনের একদম ওইভাবেই। যেরকম ধরো গান্ধার্বা হয়, ইয়ে হয়, অপ্সরাজ হয়। হ্যাঁ, অপ্সরা, আমরা অপ্সরার সাধনাও করা যায়। তো এই ধরনেরই এক ধরনের সাধনা হচ্ছে যক্ষিণী সাধনা। এবার যক্ষিণী হচ্ছে স্পেসিফিক, যক্ষ হচ্ছে যারা তোমার ট্রেজার গার্ডিয়ান আর কি, তো ট্রেজারকে গার্ড করে যারা, এবং তাদের রাজা হচ্ছে কুবের, ঠিক আছে। তো এটা নিয়ে একটা খুব ভালো মানে এই কথাটা তুমি জিজ্ঞেস করলে বলে একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কুবেরের মূর্তি যদি আপনারা বাড়ির নর্থ সাইডে রাখেন তাহলে আপনাদের দেখবেন অর্থ কষ্ট দূর হচ্ছে এবং আরো বেশি অপরচুনিটি আসছে ওয়েলথের জন্য। তো এটা খুব ভালো পয়েন্ট। নর্থ, জাস্ট নর্থ ডাইরেকশনে বাড়ির কুবেরের মূর্তি, হ্যাঁ, রাখলে খুব ভালো হবে। তো এবার এই কুবের হচ্ছে যক্ষরাজ। তো যদি কেউ এই ধরনের রতিপ্রিয়া যক্ষিণী বা যে কোনো ধরনের যক্ষিণী সাধনা করতে চায়, আগে কুবেরকে প্লিজ করতে হবে, আগে কুবেরের পুজো করতে হবে, তারপরে গিয়ে মানে যক্ষিণী সাধনা সে করতে পারবে। এরকম আরও কিছু রুলস আছে, আমি সব রুলে যাচ্ছি না। কামদেবকে পুজো করতে হয়, শিব ঠাকুরকে পুজো করতে হয় ফর প্রোটেকশন, সাকসেসের জন্য গণেশ ঠাকুরকে পুজো করতে হয়। তো আগে এইভাবে মানে পুরো প্যাটার্ন ওয়াইজ, এটা সিরিজ ওয়াইজ মন্ত্র হতে 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 তারপর গিয়ে লাস্টে এই রিচুয়াল আছে, এর বিধি আছে, এই ধরনের এগুলো ফলো করতে হয়। তো যাই হোক, তো এই মানে যিনি এখন তান্ত্রিক হয়ে গেছেন, শুধু অ্যাস্ট্রোলজার ছিলেন আগে, তো উনি এইরকম গুরুর থেকে এটা প্রাপ্তি ঘটিয়ে এবারে উনি বলেন যে আচ্ছা, এটা তো আমি শুনেছি যে মানে কোনো পার্টিকুলার একটা রিলেশন রাখতে হয় তার সাথে। তো বলছে হ্যাঁ, তুই গুরুদেব বলছে যে তুই একটা কাজ করতে পারিস, তুই মা হিসেবে ডাক, নইলে তুই বোন হিসেবে ডাক, আর না হলে ওয়াইফ হিসেবে ডাক। তো বলছে যে তাহলে আমি ওয়াইফ হিসেবেই ডাকি। বলছে ঠিক আছে, ওয়াইফ হিসেবে ডাক, কিন্তু তুই যদি ওয়াইফ হিসেবে ডাকিস তাহলে কখনো তুই আর কোনোদিনও বিয়ে করতে পারবি না, বা বিয়ে করবি না, তাতে তোর প্রবলেম হতে পারে জীবনে। আচ্ছা, ঠিক আছে। বললো ঠিক আছে, হ্যাঁ, বলছে যে না, আমার তো এরকম কোনো প্ল্যানিং নেই, আমি পূজা পাঠেই থাকতে চাই, আমি তন্ত্রের মধ্যে থাকতে চাই, তো আমার এরকম কোনো প্ল্যানিং নেই, আমি ওয়াইফ হিসেবেই ডাকবো, স্ত্রী হিসেবে ডাকবো। বললো ঠিক আছে। এবারে সে জব করা স্টার্ট করে, সাধনায় সিদ্ধি লাভ করে, এবং সিদ্ধি লাভ করার পর থেকে তার বাড়িতে নূপুরের আওয়াজ হতো। রোজ রাত্রি 12:30 বাজতো, নূপুরের আওয়াজ কোনোভাবে মানে বাড়িতে যে ঢুকছে সেটা সবাই বুঝতে পারতো, বাড়িতে যে অন্য মেম্বার যারা রয়েছে তারাও মানে এটা শুনছে, ওই নূপুরের আওয়াজটা শুনছে। হ্যাঁ, পুরো নূপুরের আওয়াজটা শুনতে পাচ্ছে, এবং সেই নূপুরের আওয়াজটা মানে হাঁটা চলা করে যেখানে ওনার সাধনার জায়গা, যে ঘরে উনি সাধনা করেন, সেখানে চলে যাচ্ছে, এরকম মানে ব্যাখ্যা দিয়েছে আর কি ছেলেটা। মানে এটা সবাই শুনতে পেত, এরকম না যে শুধু উনি শুনতে পাচ্ছেন বা ইত্যাদি। তো এটা হতো, এবং তখন কিছু কথাও বলতেন উনি, মানে একটা লোকে হয়তো দেখতে পাচ্ছে না কার সাথে কথা বলছেন, কিন্তু এন্টিটির সাথে ডাইরেক্টলি উনি কথা বলতেন।
তো আস্তে আস্তে অর্থকষ্ট ওনার জীবনে দূর হতে লাগে এবং নেক্সট আফটার 4 ইয়ার্স টাইম উনি ঠিক করেন যে আচ্ছা আমার তো অর্থকষ্ট চলে যাচ্ছে, আই নিড আ পার্টনার, মানে আমার স্পাউস দরকার। তো এবারে উনি গুরুদেবের কথাটাকে মানে গ্রাহ্য না করে কোনোভাবে উনি বিয়ের দিকে এগিয়ে যান। বাড়িতে বলে যে তোমরা মানে দেখাশোনা করে আমি তাহলে একজন কাউকে বিয়ে করে নেবো। দেখাশোনা করে বিয়ে হয় এবং সেটা মানে ওই অ্যারেঞ্জ ম্যারেজ কাইন্ড অফ, মানে যাকে বিয়ে করছে এবার সে জানে না যে ইনি তন্ত্র সাধনা করেন, সে জানে যে মানে নর্মালি পুজো করে দোষ কাটিয়ে দেয় বা ইত্যাদি, এরকম কোনো এতটা যে ডিপ ডাইভ করে তন্ত্র সাধনা করেন ওনার ওয়াইফ ওটা জানেন না। এবারে বিয়ে হয়ে মানে বিয়ে যে মানে ঠিক হওয়ার প্রথম দিন মানে বাড়িতে এসেছে যাকে বিয়ে করবে আর কি। আচ্ছা, ভদ্রমহিলা প্রথম দিন, তখনও বিয়ে হয়নি না, তখনও বিয়ে হয়নি, দেখাশোনার টাইমে আর কি। যেদিন এসেছে বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম ছিল নর্থ সাইডে, অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলো মানে পুরো বিহেভ করছে আলাদা এবং ঝাঁপিয়ে অ্যাকোয়ারিয়ামের থেকে বাইরে এসে মানে মারা যাচ্ছে আর কি মাছগুলো। হ্যাঁ, মাছগুলো নিচে থেকে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে, ঠিক আছে। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে ওনার যিনি মানে লিড ক্যারেক্টার আর কি, ওনার যে ভাই আর কি, যার ছেলে আমার গল্পটা বলছে, তো উনি বলছেন যে দাদা তুমি না এই বিয়েটা করো না, তো এরকম মাছ ফাছ হঠাৎ মারা যাচ্ছে বাড়িতে, তো একটা ভালো ব্যাপার নয়, অশুভ জিনিস। তখন দাদা বলছে যে না এটা তো মানে হতেই পারে না, এখন আমি কি করে বিয়ে থামাবো, এখন তো কথাবার্তা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, তারা এসেছে, বা তুমি এরকম কেন, সব মাছ মরে যাওয়া শুনেছি খুব অশুভ। হ্যাঁ, এবার তারপরে এবারে কথা শোনেনি, যাই হোক বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার প্রথম দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠেছে দুজনে, ওয়াইফ কোনোভাবে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে হঠাৎ করে ভয় পেয়েছে কিছু একটা দেখে, তো কাউকে কিছু বলছে না, কথা বলা পুরো বন্ধ করে দিয়েছে। আসার পর থেকে মানে যেন খুব মানে কাম ওয়েতে বসছে, কারোর সাথে কোনো কথা বলছে না, কি হয়েছে বলছে না। তো এই বিহেভিয়ারটা দেখার পরে তান্ত্রিক তখন জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি এরকম বিহেভ করছো কেন, কি হয়েছে? বলছে যে না আমার কেন জানি না, আমি ওয়াশরুমে যখন গেলাম আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার কেন জানি না মনে হলো চুলটা খোলা এবং কিছু একটা আমি এমন ঘটলো ওখানে, আমি কেমন সেন্সেস আমার অন্যরকম হয়ে গেল। তো আমি বেরিয়ে এসে আমি জাস্ট বসে আমি এখনও মানে রিকভার করার চেষ্টা করছি। তো বললো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। তান্ত্রিক বুঝতে পেরেছে যে কিছু একটা প্রবলেম হয়েছে। তান্ত্রিক তখন তার মানে কাজের জায়গায় যায় এবং ওখান থেকে একটু জলে কিছু মন্ত্রমন্ত্র পড়ে তাকে ছেটায়, বলে যে তুমি এবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তান্ত্রিক আবার রেখে দিয়ে আসে জলটা। ততক্ষণে মহিলাটা তোমার সিঁদুর পড়তে গেছে। তো সিঁদুর পড়তে গিয়ে দেখছে যে মানে হাত থেকে সিঁদুরের কৌটোটা হঠাৎ পড়ে গেল। ঠিক সেই সময় উনি ঢুকেছেন, এন্টার করেছেন রুমে। তো আবার সিঁদুরের কৌটো পড়ে গেল, এটাও একটা অন্যরকম ব্যাপার। ওনার মাথায় তো অন্যই কিছু চলছে তখন, যে কেন হচ্ছে এই ধরনের ব্যাপার। তো উনি সিঁদুরটা পুরো তোলেন, কালেক্ট করেন, একটা মানে সিঁদুরের যে ডিব্বি ছিল সেটার মধ্যে ব্যাক করে রাখেন এবং উনি চলে যান আবার নিজের কাজের জায়গায়, কোনো কিছু মন্ত্রতন্ত্র পড়ে এনে দেন ওয়াইফকে, আচ্ছা এটা তুমি পড়ো, ঠিক আছে এটা তুমি পড়ো এবারে, এবং তুমি এটা ব্রহ্মতালুতে লাগাবে মিডিল ফিঙ্গার দিয়ে এভরিডে। তো বললো ঠিক আছে ওকে। তো এবার আস্তে আস্তে জিনিসটার এফেক্টটা কোনোভাবে বাড়ছে, যত দিন যাচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জেস আসছে হঠাৎ। এবার পায়ে কোনোভাবে উনি নূপুর পরতেন, নূপুরের দিকে হঠাৎ তাকিয়ে থাকছেন, কখনো কখনো সন্ধে হলেই মানে ছাদে চলে যাচ্ছে খোলা চুল রেখে, এরকম মানে উনি মানে এভরিডে করছেন আস্তে আস্তে। তো এই রকম সময় হঠাৎ প্রায় কিছুদিন যাওয়ার পর জানতে পারা গেল যে উনি কনসিভ করেছেন। কনসিভ করে এবারে সবাই জানাজানি হয় ব্যাপারটা, এবং এর মধ্যে কি হয়েছে, একদিন কোনোভাবে এই ওয়াইফ যিনি আছেন উনি ওই ঘরটায় ঢোকেন, ঠিক আছে, যে ঘরে আর কি তান্ত্রিক নিজের কাজকর্ম করে বা ইত্যাদি। এবার উনি তো জানতেন না যে তন্ত্রক্রিয়া করে বা ইত্যাদি, তো উনি খুব শকড হন এটা দেখে, হঠাৎ করে বাড়ির মধ্যে এগুলো কি, এই সমস্ত জিনিসপত্র কি, আমাকে তো আগে বলা হয়নি। তারপর থেকে একটা ওনার হাজব্যান্ডের প্রতি একটা কানেকশন লস হয়, মানে
ওনার মনে হয় যে তার আমি এটা কি করে ফেললাম জীবনে, একটা তান্ত্রিককে বিয়ে করে ফেললাম, আমি তো এটা চাইনি জীবনে। তো রিলেশনশিপে প্রবলেম হতে স্টার্ট হয়, কথাবার্তা কমে যায়, মানে একসাথে যখন মানে ঘরে থাকছে সেই সময়ও মানে কেউ কাউকে খুব একটা মানে কথা বলে যে কিছু বোঝাবে বা ইত্যাদি, ওই ফিলিংটা আর নেই জিনিসটার মধ্যে। তো এই সময় মেয়েটা বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাওয়ার পরে তখন বোধহয় 3 মাস মতো হয়তো হয়েছিল কোনোভাবে যে কনসিভ করেছে। তা নাডি অ্যাস্ট্রোলজি অনুযায়ী 3 মাসকে বলা হয় হচ্ছে আত্মা প্রবেশ করে যায়, ঠিক আছে। 4th মান্থে জানা যায় যে কোনোভাবে বাচ্চাটা নেই, ঠিক আছে, কোনোভাবে অ্যাবর্টেড। তো তান্ত্রিকের মন খারাপ হয়ে যেতে, আমি তো এটা ভাবিনি, আমি তো সন্তান চেয়েছিলাম, কিন্তু এ তো আমার বংশবৃদ্ধিতে বাধা হয়ে যাচ্ছে, এবারে আমি কি করব। তো যায়, ওয়াইফকে নিয়ে আসে, মানে মানে ইমোশনালি যেটা ওনার সাপোর্ট দেওয়ার কথা সেটা উনি করেন, বাট স্টিল ওনার বিহেভিয়ারগুলো তখনও কিন্তু ওই রকমই সেম, ঠিক আছে। উনি নিজের বাড়িতে গিয়েও এরকমই করছিলেন, এবং সেটা দেখার কারণবশত ওনার যে বাড়ির লোক তারা কিছু মানে ডাক্তার বা ইত্যাদি দেখিয়ে ওখানে মানে কিছু মেডিকেশন প্রসেস হয়েছে, যার কারণবশত এই ইয়েটা হয়েছে, চাইল্ড বার্থটা হয়নি। তো এবারে উনি সেটা পরে জানতে পারেন প্রেসক্রিপশন দেখে যে আচ্ছা মানে এই মানে এই জিনিসগুলো বা এই ওষুধগুলো তো ওনাকে খাওয়ানোর নয়। তখন মেয়েটার মানে তখন কি ওরা জানতো না যে উনি প্রেগনেন্ট? না জানতো, সব জেনেই হয়েছে। মানে বেসিক্যালি মেয়েটার যেহেতু আর ইচ্ছা করছিল না সংসার করতে এনার সাথে, বাচ্চাটাকে ওরা অ্যাবর্ট করে দিতে চেয়েছে, সেই ধরনের মেডিকেশন লেখা ছিল। সেটা নিয়ে পরে ফ্যামিলি পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স চলেছে এখানে। চলার পরে এবারে যখন ফিরে এসছে, এবার বিহেভিয়ার তো ওরকমই রয়েছে, ছাদে চলে যাচ্ছে মাঝের মধ্যে ইত্যাদি। এবার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখছে মানে বাড়ির যে মেঝে ফ্লোরে বাচ্চারা দেখবে তাদের হাতে পেন বা স্কেচ পেন বা রং টং দিলে বাচ্চারা দেখবে দেয়ালে আঁকিবুকি কাটে। তো পুরো মেঝেটা ওরকম আঁকিবুকি কাটা, আর দেয়ালেও ওরকম আঁকিবুকি কাটা। তো সবাই শকড, বলছে যে এরকম কি হলো। এবার তান্ত্রিক ভাবছে যে কোনোভাবে অ্যাভয়েড করার কারণবশত হলো না আমার কোনো কাজের কারণবশত এটা হচ্ছে, কোনোভাবে ওই জারদ সন্তানের যে ইয়েটা ওটা ক্রিয়েট করছে কিনা কোনো প্রবলেম বুঝতে পারছে না। আর গুরুদেব ততদিনে দেহ রেখেছেন, তো আর কোনো ওনার তখন কাউকে যে উনি গিয়ে কিছু করবেন বা ইত্যাদি ওনার কিছু আর করার নেই। হি ইজ অন হিজ ওন। হ্যাঁ, কোনোভাবে কিছু মন্ত্রতন্ত্র পাঠ করলেন, করার পরে তারপরে কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে গেল। এটা হচ্ছিল ফ্রিকুয়েন্ট, 3 দিন 4 দিন অন্তর অন্তর এরকম হচ্ছে। ওই যে বারবার ছাদে চলে যাওয়াটা আস্তে আস্তে এবার দেখছে কি যে নূপুরের আওয়াজ যেরকম হয়, যেটা মানে যক্ষিণীর আসার যে সাউন্ডটা ছিল সেটা বাদেও ছাদে এবার অন্য আওয়াজ হচ্ছে। ছাদে মানে এরকম আওয়াজ হচ্ছে যেটা একটা মহিলার পায়ের আওয়াজ কখনো ওরকম হতে পারে না, এরকম আওয়াজ হচ্ছে। আর মহিলাটি কোনোভাবে নিজের হাত কেটে দিচ্ছেন, কখনো কখনো খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এরকম ইনসিডেন্টস হচ্ছে, বুঝতে পারছে সব কিছুই কিন্তু কিছু করতে পারছে না, যে কি করে এটাকে আটকাবে বা কি থেকে হচ্ছে তখনও বুঝতে পারছে না। হঠাৎ একদিন রাত্রিবেলা মহিলাটা ঘুম থেকে উঠে যায় মাঝরাতে, উঠে গিয়ে বলছে তুমনে মুঝসে শাদি কিয়া হ্যায়, তুমনে মুঝসে শাদি কিয়া হ্যায় না, তুমনে মুঝসে শাদি কিয়া হ্যায়, বারবার বলছে, রিপিট। তো বলাতে তখন অত রাত্রির বেলা সে ঘুম থেকে উঠে এরকম শুনছে, ওয়াইফ এরকম বলছে, ডেকে ফেকে বলছে, এরকম বলছে, এটা তো নর্মাল নয়, ঠিক আছে। এবারে তাকে কোনোভাবে আটকাতে গেছে বা কিছু একটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছিল, মানে ভায়োলেন্ট হয়ে গেছে তখন আবার। তো এক ধাক্কায় পুরো বলছে আলমারি ভেঙে দিয়েছে নাকি, এরকম এত গায়ের জোর হয়ে গেছে তখন। তো হওয়ার পরে কোনোভাবে আবার কিছু ঝাড়ফুঁক করার পরে নিউট্রাল হয়েছে। নিউট্রাল হওয়ার পরে অনেক মানে দিন এটা চলেছে, প্রায় 6 মাস 7 মাস চলার পরে কন্টিনিউটি মেনটেন করে মহিলাটি এরকম ঘটনাগুলো ঘটাতো। তারপরে একদিন হঠাৎ ছাদ থেকে উনি ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। হ্যাঁ, ঝাঁপ দিয়ে নিজে গিয়ে উনি মরে যান। হ্যাঁ, ঝাঁপ দিয়ে সুইসাইড করে নিয়েছেন। তো সুইসাইড করার পরে এবারে তান্ত্রিক যখনই এবার তারপরের মানে ঘটনা বলছি যেভাবে আমাকে বলা হয়েছে, তো উনি যখনই কাজ করতে বসছেন, যেটাই ওনার মানে ক্লায়েন্টের কাজ বা ইত্যাদি, ওনার মন বসছে না, উনি ফ্রিকল মাইন্ডেড হয়ে যাচ্ছেন ইত্যাদি।
তারপরে নাকি দেখা যায় একদিন ঘরের দরজা বন্ধ ছিল, ফ্যামিলির লোক দরজা খুলে দেখেন উনি আসনেই দেহ রেখেছেন কোনোভাবে। হ্যাঁ, তো উনি আর থাকেন না এরপরে। এইটা হচ্ছে ঘটনা আর কি। তারপর থেকে ফ্যামিলিটার আর কোনোভাবে কারোর উন্নতি হচ্ছে না। আচ্ছা, এইরকম মানে ওই ছেলেটাও ওই ফ্যামিলিরই পার্ট, এবং ওরও লাইফে কোনো উন্নতি হচ্ছে না। তো আফটার দ্যাট ও কিছু করিয়েছিল, মানে এখন তোমার সাথে আরো কথা হয়েছে? এখন তো আমি গাইড করে দিলাম, আমি বললাম ইমিডিয়েট যেটা সবাই এখানে করতে আসে সেটা তোমার সবার আগে তুমি এখানে থেকে তুমি কেন করছো? হ্যাঁ, তো বলছে যে নেই किसी ने बोला था हमको तो अभी करेंगे तो आपने बता दिया अच्छा हुआ। তো এই আমি বললাম ঠিক আছে, ভালো। আউটস্ট্যান্ডিং ঘটনা ছিল এটা, মানে ঘটনাটা খুবই দুঃখের আর কি। হ্যাঁ, কারণ দুটো লস আমরা এই ঘটনাটার মধ্যে পাচ্ছি। না এটা মানে কিন্তু ঘটনাটা মানে তুমি খুব সুন্দর ঘটনাটা গুছিয়ে বললেও, এন্ড ঘটনাটা ইটসেলফ খুব ইউনিক একটা ঘটনা। আমার মনে হয় যে আপনারাও এটা ফিল করতে পারবেন, আপনারাও তো কমেন্টেও জানাবেন যে কতটা ইউনিক লেগেছে। আমরা চেষ্টা করি এখন প্রেত কথায় সবসময় ইউনিক ঘটনা আনার, সব রকমের। এই ঘটনাটা সাধনা সবার জন্য নয়। তো এবার এখন যেরকম ধরো অনেক বিভিন্ন পডকাস্টে আমি দেখছি সবাই বলছে যে এই সাধনা করতে নেই, ওই সাধনা করতে নেই, সেই সাধনা করো বা ইত্যাদি। সাধনা জিনিসটা সবার জন্য নয়। কারা করবে সাধনা? সাধনা করার জন্য আলাদা অ্যাস্ট্রোলজিক্যাল মানে তার কিছু সিগনিফিকেন্স জন্মছকে থাকতে হবে। ডিভাইন ব্লেসিং সবার থাকে না। দেখো সবাই তো মন্দিরে যায়, সবার কি মানে যেটা মনোকামনা থাকে বা যেটা মানে উইশ ফুলফিলমেন্ট থাকে সবার কি পূর্ণ হয়? হয় না। তো সেই রকমই ব্যাপার, যার জন্মছকে আছে তারই। এবং অ্যাস্ট্রোলজি শেখা বা তন্ত্র শেখা তার ক্ষেত্রেও সেম জিনিস। কেউ যদি ভাবে যে শুধু ব্যবসা করতে আমি এই ফিল্ডে চলে আসব, সেটা পসিবলই নয়। তার লাইফে কোনো না কোনো প্রবলেম এমন হবে যেটা খুব খারাপ দিকে যেতে পারে। তো সবার জিনিস নয় এটা। এই যে ভদ্রমহিলা রেগে যেতেন, আমাদের এখানে অনেকে আছে যাদের মধ্যে রাগের প্রবলেম আছে, এবং আমার মনে হয় রাগ অ্যাকচুয়ালি ভূতের বহিঃপ্রকাশ। মানে আমি যদি এটাকে একটু গুছিয়ে বলি, খেয়াল করে দেখবেন মানুষ যখন রেগে যায়, মানুষ যখন প্রচণ্ড রেগে যায়, তখন মানুষ আর নিজের মধ্যে থাকে না। হয়তো আপনিও কখনো এরকম রেগে গেছেন কিন্তু নিজের মধ্যে ছিলেন না। হাতের সামনে যা পেয়েছেন হয়তো ছুঁড়ে মেরেছেন, যা পেয়েছেন হয়তো ভেঙে ফেলেছেন, যাকে যা বলার ছিল না হয়তো বলে ফেলেছেন, হয়তো নিজের কোনো ক্ষতি করে ফেলেছেন, এমন অনেক কিছু করে ফেলেছেন। কিন্তু পরে গিয়ে আপনার খুব গিল্ট ফিল হয়েছে, আপনার মনে হয়েছে যে আরে আমি তো এই মানুষটা না, আমি কেন এরকমভাবে রেগে গেলাম, আমি কেন এমন কিছু একটা করলাম। এমন বহু মানুষ আছে যারা মাঝে মাঝে ফ্রিকুয়েন্টলি এরকম রেগে যান। ওই সময়টায় নিজের কন্ট্রোলে আমরা কেউ থাকি না, এবং আমার মনে হয় ওটা কিন্তু এক ধরনের ভূতের প্রকোপ। ওটাই এক ধরনের যেটা হাওয়া লেগে যাওয়া আমরা বলি, এরকম হয়। ওটা এক ধরনের ভূত যে প্রচন্ড রেগে গেল। ইভান করেছিল, ওর তো হাওয়া লেগেই ছিল। আমি ঘটনাটা প্রেত কথাতে বলেও ছিলাম, আমার নিজের উলুবেরিয়ার ওই শ্মশানের ঘটনাটা। ওখানে ইভান সারা রাত তো ওরকম ভূতুরে সিনের মধ্যে, তোমাকেও বলেছিলাম, এবং প্রেত কথাতেও বলেছি এই ঘটনাটা আমি। মানে এটা আমার নিজের রিয়েল লাইফে ঘটেছে, মানে এত বড় একটা ঘটনা। আফটার দ্যাট আমি দেখলাম ইভান বাড়ি যাওয়ার পর পুরো ভেঙে চুড়ে দিল, মানে পুরো তোমার আমাদের যে ইয়েটা ছিল, ড্রেসিং টেবিলটা ছিল, ওটার কাঁচ ভেঙে দিল। ইভান আর অভিষেকের মধ্যে মারপিট হলো, ঠোঁট ফেটে গেল। বললাম ভাই এরা এত ভালো সম্পর্কের মানুষ, এরা এরকম মারপিট করে এইসব করে ফেললো। পর ইভান বলছে ভাই আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি জানি না। হ্যাঁ হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমি তো অনেক সময় এরকম মানে প্রেডিকশনও করে থাকি চেম্বারে। তা মানে যাদেরকে করি তারা কেউ ডিনাই করে না, বলে যে না তুমি বলেছো এরকম হয়েছে। এই তুমি আমাকে বলো যে এই রাগ কমানোর কি কোনো মন্ত্র আছে? বিশেষ করে মা বাবারা যদি শুনে থাকেন তাদের ছেলে মেয়েদের জন্য সবার আগে মন্ত্র আছে। এমনিতে তো দেখো যদি কেউ সিলভারের গ্লাস ব্যবহার করে বেশি জল খাওয়ার জন্য, তাতে ধরো তার রাগ কম থাকতে পারে। এটা মানে খুবই ভালো একটা রেমেডিয়াল মেজার। এছাড়া মন্ত্র একটা আছে, মন্ত্রটা হচ্ছে ওং শান্তি পর শান্তি সর্ব ক্রোধ প্রশ্নোন স্বাহা। ওকে, এই মন্ত্রটা কভার করতে হবে। রেগুলার চ্যান্টস 108 বার করলে তো খুবই ভালো, কিন্তু যদি কেউ অতটা না পারে, এমনি যে কোনো মেডিটেটিভ ফরম্যাটে যদি কেউ মন্ত্রা চ্যান্টিং, এমনি যে কোনো মন্ত্রা চ্যান্টিং করলেও ক্রোধ কমতে পারে, কিন্তু এটা স্পেসিফিক ক্রোধ কমানোর মন্ত্র। আচ্ছা,
108 বার করা উচিত, বাট একদম না পারলে 28 বার অ্যাটলিস্ট। আমরা তাহলে এই মন্ত্রটাকে স্ক্রিনেও লিখে দেবো, যাদের দরকার হবে তারা লিখে নিতে পারেন। এবং আপনারা মেডিটেট করার সময় মন্ত্রটা 108 বার পাঠ যারা মেডিটেট করে তাদের জন্যই, যারা এরকম হতে পারে যে এতটাই রাগী যে মেডিটেটই করতে পারে না, ঠিক আছে, এরকম হতেই পারে, খুব রাগী, হ্যাঁ খুব রাগী, মানে মেডিটেট তাকে বসানোটাই মুশকিল আর কি, তো অনেক হাই লেভেল ব্যাপার। আপনাদের মধ্যে কতজন মেডিটেশন করেন একটু কমেন্ট করে জানাবেন তো, আমি একটু জানতে চাই কতজন আপনাদের মধ্যে মেডিটেশন করেন বা যোগ ব্যায়াম বা কোনো অভ্যেসের মধ্যে রয়েছেন। এটা জানতে পারলে তাহলে আমাদের পক্ষেও সুবিধে হবে, আপনাদেরকে পরবর্তীকালে পডকাস্টে হয়তো নতুন নতুন কিছু ইনফরমেশনও দেওয়া যেতে পারে রিগার্ডিং মেডিটেশন। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যক্ষিণী যে কথাটা তুমি বললে, এই যক্ষিণীকে কি আমিও ডাকলে মানে আমিও পাবো ওকে? হ্যাঁ, তার নিয়ম আছে, বিধি আছে, তুমি সেরকম যদি করতে চাও করতেই। যদি যক্ষিণীকে ওই লোকটা মা হিসেবে ডাকতো তাহলে কি এই ফলাফলটা হতো তার সাথে? এই ফলাফলটা আদেও যক্ষিণীর থ্রুই হয়েছে কিনা এটা বলা মুশকিল, বিকজ তিনি তান্ত্রিক ছিলেন, যেটা আমি বুঝেছি। এবারে তিনি পঞ্চমুণ্ডির আসন রেখেছেন, তিনি প্রেত সিদ্ধি করেছেন ইত্যাদি। এরকম হতেই পারে কি অন্য কোনো প্রসেস হয়তো তিনি কমপ্লিট করেননি বা ইত্যাদি। ইউজুয়ালি যক্ষিণী এরকম করে না, এটা ভুল ধারণা। কারণ যক্ষিণী আমি অন্য সাধকদের কাছেও দেখেছি, তারা মানে তারা স্টেবল, মানে এই পাওয়ারটা সাথে থাকে তাদের, কিন্তু কোনো এরকম প্রবলেম কখনো ক্রিয়েট করেন। তারা বিয়েও করেছে পরে, যক্ষিণীও আছে তাদের সাথে, হ্যাঁ, নট নেসেসারি। অপসরা সাধনাতেও বলা হয়, কিন্তু তাতেও মানে প্রবলেম ক্রিয়েট করে কিছু কিছু জায়গায়। কিন্তু মেবি হয়তো কোনো বন্ধন ছিল যেটা উনি করেননি, হতে পারে উনি হয়তো প্রপারলি শেখেননি বা শেখায়নি, বা কোনো স্টেপ কিছু হয়তো মিস গেছে, হতেই পারে। এটা ডিপেন্ড করছে গুরুর ওপর, গুরু কাকে কতটা কি শেখাবে। গুপ্তবিদ্যা বলা হয়, তো এটা তো জিনিসটা ওই রকমই না। আরেকটা ব্যাপার যে উনি সিঁদুরটা এনে দিলেন, বললেন যে হচ্ছে ব্রহ্মতালুতে পড়ার কথা, তাহলে ওটা কি অন্য কোনো সিঁদুর ছিল? অন্য কোনো সিঁদুর তো দেখো একমাত্র কাম সিঁদুর হতে পারে, তবে আমার মনে হয় না এরকম কিছু অ্যারেঞ্জ করা পসিবল। হ্যাঁ, ওটা কি কাম সিঁদুর ছিল? হতে পারে, উনি কি করেছেন এখন সিঁদুর নিয়ে গিয়ে এটা বলা খুব মুশকিল। বাট কাম সিঁদুর জিনিসটা এমন না, এটা তো মানে পাওয়া খুবই মুশকিল, ইটস ভেরি রেয়ার। তো মানে যেটা ধরো ওই কামাখ্যা সিঁদুর বলে যেটা কাম সিঁদুর আমরা জানি, যেটা তোমার একটু মানে স্টোন কাইন্ড অফ দেখতে হয়, যেটা পাউডার করে নেওয়া হয়, পরে বশীকরণে অনেকে ব্যবহার করে, বা আমাদের মানে এই ইন্ডাস্ট্রিতে, তন্ত্র অ্যাস্ট্রোলজির ইন্ডাস্ট্রিতেও অনেকে এটা রিলেটেড কাজ করে থাকেন। কিন্তু কাম সিঁদুর অরিজিনাল হচ্ছে কুঞ্চ, মানে শঙ্খ, তার যে মানে ফিমেল যেটা, তার হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেলের যে রক্ত, সেটাকে অ্যাকচুয়ালি কামসিঁদুর বলে। এবং সেটা প্রাপ্তি করা মানে খুব ডিফিকাল্ট, বিকজ ওটা যখন হয় তখন ওটা এমনিতেও উবে যায়, তো ওটাকে তেল দিয়ে কোনোভাবে ওটাকে উবে যাওয়াটা বন্ধ করে সেটা কালেক্ট করতে হয় ওখান থেকে। ফিমেল শঙ্খ, ওর এই মেনস্ট্রুয়েশন সাইকেল হয়? কিছু প্রজাতির হয়। আচ্ছা, খুব রেয়ার। তার মানে রেয়ার, ওই জন্যই তো রেয়ার না হলে জিনিসটার এত ভ্যালু। এটা কি কামাখ্যায় পাওয়া যায়? না না, কামাখ্যায় যেটা পাওয়া যায় সেটা অরিজিনাল নয়। আচ্ছা, সেটা তো ওই কাম সিঁদুর বলে, যেটা তোমার ওই স্টোন কাইন্ড অফ এলিমেন্ট হয়, ওটা ডাস্ট ব্যবহার করে, ওটাও লাল রঙেরই হয়। আচ্ছা, আর এরকম জিনিস তন্ত্রের মধ্যে অনেক কিছু ব্যবহার হয় যেগুলো এখন আর অরিজিনাল পাওয়াই যায় না। গোচনা, তারপরে তোমার আরও অনেক কিছু আছে বলার মতো, তো এগুলো এখন আর অরিজিনাল সেরকম পাওয়া যায় না। সোর্স যারা জানে, করতে জানে ইত্যাদি। খারাপ কাজের জন্য পেঁচার পালক, কাকের পালক, এই সমস্ত লাগে। তো এরকম মারণ ক্রিয়া বা ইত্যাদি করতে গেলে, আর এমনিতেও যে তান্ত্রিকের অন্ততপক্ষে সাত্তাভিষেক হয়নি, সে এই কাজগুলো এমনিতেও করতে পারে না, তাতে পাপ লাগবে। অন্ততপক্ষে সাত্তাভিষেক পেরোতে হবে, পূর্ণাভিষেক না করুক স্টিল, তাহলে অধিকারী হবে না সৎকর্মের। তুমি পরের ঘটনাটা বলো। পরের ঘটনাটা হচ্ছে তোমার, আগে একটা ছোট্ট ঘটনা বলি, খুব রিসেন্ট, তোমাকে আমি বলেও ছিলাম, এটা আমি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাইব। এই ঘটনাটা হয়েছে কি, আমি মানে চেম্বারে, মানে আমি তো প্রায় ধরো 40 মিনিটস টু 1 ঘন্টা একজনের জন্য স্লট করা থাকে, আর মানুষ ধরো 3 মাস 4 মাস ওয়েট করে দেখায় আমাকে, তার আগে দিতে পারি না বলে অনেকে এটা নিয়ে অনেক কথাও বলেন, কিন্তু আমার এটা কিছু করার নেই। তো এবার আমি বসেছি, অনলাইন কনসালটেন্সি হবে, মকরশল কোনো মানে কলকাতার মধ্যে কেউ নয়, কলকাতার আউটস্কার্টসের কেউ, একটি মেয়ে দেখাবে, 18-20 বছর বয়স হবে। এবার আমি কল চালু করেছি, আমি প্রথমে যা যা কথা বললাম, আমি যেভাবে স্টার্ট করি, ইন্ট্রো দিই, বোঝাই অনলাইনে, হ্যাঁ বোঝাই যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কনসালটেশনটা প্রসিড করব ইত্যাদি। তো আমি বোঝানোর পরে না, আমি খালি একটা দিকেই আমার চোখটা আগে চলে গেছে যে এর কোনো প্রেত বাধা আছে।
ঠিক আছে? তো আমি কোনো দিনও ওই কথাটা কোনো ক্লায়েন্টকে প্রথমেই বলি না। সেই দিনকে কি আমার মনে হলো, আমি প্রথমেই প্রেডিকশন করার স্টার্টিংয়ের আগে আমি বললাম যে কোনো কথা আমরা বলছি ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু একটা চার্টে প্রেত বাধা আমি নোটিস করেছি, এটা রিলেটেড আমি আপনাকে পরে আরও মানে ডেসক্রিপশন দেবো, বা এটা রিলেটেড আরও এক্সপ্লেনেশন দেবো আমি, যে এটা দিয়ে কী হতে পারে বা কী প্রবলেম আপনি ফেস করতে পারেন ইত্যাদি। এটা যেই বললাম সাথে সাথে ফোনটা কেটে গেল, ঠিক আছে? এবং ওনার চার্টের সাথে উনি আর একটা চার্ট রিডিং দিয়েছিলেন, তো একটা ছেলের চার্ট। এবার কিছুতেই আমি কল করছি, কল ব্যাক করছি, উনি আর ফোন ধরছেন না। আমার ম্যানেজারকে কল করলাম, তোমাকে বলেছিলাম এটা যেদিন হয়েছিল ওই দিনই রাত্রে তোমায় কল করেছিলাম। তো এবারে আমার ম্যানেজারকে কল করলাম, আমি বললাম তুমি দেখো কী ব্যাপার, টাইম চলে যাচ্ছে, নেক্সট জনকে দেখতে হবে, আমি তো প্রবলেমে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমার কেন জানি না মনে হলো নেক্সট চারটা একবার খুলে দেখি তো ঠিক করে। আমি তো যখন দেখো কেউ দেখায় আমি তক্ষুনি দেখে তক্ষুনি প্রেডিক্ট করি, আগের থেকে দেখি না কিছু। তো এবারে আমি চারটা খুলে দেখলাম, আমি দেখলাম তখন আর আমার এই বিএনএনের প্রসিডিওরে কিছু করা যাবে না, হচ্ছে না। আমি দেখছি যে না, এবার একটু কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাপ্লিকেশান করি, দেখি একটু সাবলট কী আছে। তো আমি দেখলাম এই মুহূর্তে তো এই লোকটা মনে হচ্ছে না জীবিত। আমি পরে এই কনক্লুশন এলাম, তো আমি পরে বলেও ছিলাম যে আমার মনে হলো গৌরব যে মানে হয়তো এটা নেই। তো এটা একটা খুব ছোট্ট ঘটনা, আসলে হয়তো জীবিতই ছিল না, হয়তো মৃত মানুষের চার্ট দেখাচ্ছে। হ্যাঁ, কোনোভাবে ওই প্রেত বাধা বলাতে তিনি নিজেও ভয় পেয়ে গেছেন, বা হয়তো কোনো কিছু একটা অ্যাক্টিভিটি তার পাশে এমন হয়েছে যেটাতে উনি ফোন কেটে দেওয়ার পরে আর ধরেননি। এটা কিন্তু খুব উইয়ার্ড একটা ঘটনা না? উইয়ার্ড ছোট্ট ঘটনা, বাট আমার লাইফে এরকম এত কিছু চলে না। মানে মানুষ এত রকমের হয় যে কোনো মানুষ হয়তো একটা মৃত ব্যক্তির চার্ট এনে তোমাকে দেখাচ্ছে, এবং তুমি দেখছো, এবং দেখার পর দেখছো যে আরে এই লোকটা তো মারা গেছে আগেই। একদম, হয়তো এই যোগটা আগেই চলে গেছে। এরকম হয় অনেক পামিস্টদের, তো এরকম ভাবেও লোকে মানে কি বলবো, তাদের যাচাই করার জন্য খুব একটা বেশি পুরনো ইনসিডেন্ট নয়, কোথায় একটা বাঁদরের হাতের ছাপ দেখানো হয়েছিল কাউকে, এরকমটা আমি শুনেছিলাম। বিকজ আমাদের তো ইন্ডাস্ট্রি সবাইকে চেনে মোটামুটি, এবং আমাকে প্রচুর অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, তারা আমার কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন নেয়, তুমি তো দেখেছো, কল করে তারা। তো এই আর কি। তো এবার এবার ঘটনায় চলে যাচ্ছি, ঠিক আছে? অনেক এই সমস্ত হচ্ছে। এবার ঘটনা তোমার এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের ঘটনা, ঠিক আছে? ক্লায়েন্ট এসছে, আমি বলেছি যে আপনার চার্টে তো এরকম প্রেত বাধা আছে এবং আপনি পজেসড হতে পারেন। বলছে যে হ্যাঁ স্যার, আমি 2বার পজেসড হয়েছি। তো 2বার পজেসড হয়েছে বলেই দিয়েছে যে আমার এরকম হয়েছে, আমাকে ঝাড়ফুঁকো করিয়েছে। আমি 2টো ঘটনা কি আপনাকে শেয়ার করতে পারি? বললাম হ্যাঁ নিশ্চয়ই, তাহলে তো আমি প্রেত কথায় বলবো। তা আমি পারমিশন নিলাম, বললাম যে আপনি কি পারমিট করছেন যে আমি প্রেত কথায় বলতে পারি? বলছে হ্যাঁ, আমি তো গৌরবদার খুব বড় ফ্যান, আপনি বলুন, আমার খুব ভালো লাগবে, আমি তো শেয়ার করতেই চাই। আপনি যিনি পজেসড হয়েছিলেন তাকে অনেক অনেক ভালোবাসি। আপনার ঘটনাটা আজকে আমরা শুনবো। তো এবার উনি বলছেন, একটা ঘটনা আমি বলবো না, বিকজ ওই রকম ঘটনা আমরা অনেক মানে শুনেছি, কিন্তু এইটা তবু আমার মনে হয়েছে বলার মতো। তো ওই জন্য বলছি, এটা একদম ছোটোবেলাকার ঘটনা। তিনি মেয়ে, ঠিক আছে? তো তিনি ক্লাস 3-তে পড়েন এরকম। তো তার এক মাসির বাড়ি তার বাড়ির থেকে খুব ক্লোজ ডিস্টেন্সে। তো এবারে সে সেখানে যাতায়াত করে, তার মা নিয়ে যায়, স্কুল থেকে ফিরে আসে যখন একবার মাসির বাড়ি ঘুরে আনন্দ করে তারপরে আসে। একদিন হঠাৎ কি হয়েছে, সন্ধে হয়ে আসছে, স্কুল থেকে ফেরার পরে সবাই মাসির বাড়ি গেছে, মা নিয়ে গেছে মাসির বাড়িতে। তো বাচ্চাটা হঠাৎ গিয়ে গেটের সামনে, গেটটা ধরে এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দাঁড়িয়ে দেখছে উল্টো দিকটাকে, আর কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না, ঠিক আছে? এরকম অনেক সময় দেখবে বাচ্চাদের হয়, মানুষ অনেক সময় আউট অফ কনসেন্ট্রেশন চলে গিয়ে কোনো ফ্যান দেখছে তো দেখছেই, এটারও কানেকশান আছে অ্যাস্ট্রোলজিক্যালি। তো এটা হ্যাঁ এরকম হয়। তো যাদের ধরো চন্দ্র রাহু থাকে এরকম হয় তাদের সাথে। তো এবার দেখতে দেখতে হঠাৎ দেখছে একটা মহিলা গাছের একটা পাশ থেকে এলো, চুল পুরো লম্বা লম্বা চুলটা খোলা, আর সেখানে একটা বাড়ি আছে আর একটা তোমার ওই আম গাছ আছে, গাছটা আম গাছ, একটু হেলানো টাইপের। তো বাড়িটা দেখছে, বাড়িটার ডেসক্রিপশান দিচ্ছে আমাকে উনি, যে ওই টিনের চাল হয় ওরকম বাড়ি একটা, খুব বেশি বড় নয়, এবং ওর সামনের দিকটা একটু বাগান টাইপের রয়েছে, এবং গেটের উল্টো দিকে এটা পুরো দেখতে পাচ্ছেন উনি। এবং ওই মহিলাটা আসার পরে হঠাৎ উনি গাছে উঠে গেলেন, ঠিক আছে? গাছে উঠে গিয়ে গাছের ওপর থেকে বাচ্চাটাকে এরকমভাবে ডাকছে, বলছে যে মানে যিনি বলছেন আমার ঘটনাটা, বলছে যে আয় আমার সাথে খেলবি না, আয় আমার কাছে আয়। বলছে যে না আমি খেলবো না বলে
চলে গেছে ওখান থেকে। খুবই ক্রিপি ব্যাপারটা। হ্যাঁ, বলে চলে গেছে। তো এবার বাচ্চা, সে ভূত কি প্রেত কি কিছুই হয়তো জানে না। মাকে গিয়ে বলেছে, মাকে গিয়ে বলেছে যে মা, ওখানে না একটা আন্টি এরকম আমাকে ডেকেছে খেলতে যাওয়ার জন্য। আমি বলছি আমি যাবো না, চলে এসেছি। তো এবার মহিলাটি বলছে যে ওই বাড়িতে মহিলা, ওই বাড়িতে তো কেউ থাকেই না। তো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য কোনো দিন জিজ্ঞেস করবো তোর মাসিকে। বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে এবারে মাসিকে কল করেছে, বলছে যে জানিস এরকমও বলছে আমাকে ইনসিডেন্ট হয়েছে, এরকম কিছু দেখেছে মহিলা। আমি তো কোনো মহিলা দেখিনি ওখানে, আর বাড়িটাতে কেউ থাকে না। না, বলছে যে ও আচ্ছা, ওনাদের বাড়িতে তো যিনি মহিলাটি থাকতেন উনি কখনো কোনো মানে হাজব্যান্ডকে চিট করেছেন। এরকম মুহূর্তে হয়তো কোনো মানে রুমের মধ্যে কোনোভাবে হাজব্যান্ড প্রবেশ করে এবং সেটা হাজব্যান্ড আর কি চোখের সামনে হাতে নাতে ধরা পড়েছে। তারপরে মহিলাটি কোনোভাবে সুইসাইড করেছে ওখানে গলায় দড়ি দিয়ে। তো ওই বাড়িটায় কেউ যায়ও না, এবং ওই বাড়ির যারা মানে বংশের যারা বংশধর যারা, তারা পেছন দিকে জমি কিনে পেছন দিকে বাড়ি করেছে। ওই বাড়িটায় থাকে না, ওই বাড়িটা ভাড়া খাটায়। ভাড়াতেও যারা থাকে তারা থাকে না। তো বলছে যে আচ্ছা তাহলে মহিলাটা কীরকম দেখতে ছিল, কিছু ডেসক্রিপশান দিয়েছে। তো ডেসক্রিপশান দেওয়াতে বলছে যে আচ্ছা তাহলে তখন ওরা বুঝতে পারেন। এবং মেয়েটির তখন কন্টিনিউয়াস মানে জ্বর আসছে, এরকম একটা কন্ডিশন। তো তাকে কোনো একটা আশেপাশে কোনো মাজার ছিল, সেখানে গিয়ে ঝাড়ফুঁক করানো হয়, তারপরে ঠিক হয়ে যায়। তো ইনসিডেন্টটা এইরকম। এই ঘটনাটা খুব ক্রিপি লাগলো আমার। মানে হ্যাঁ, ওই জাস্ট আমি দেখেছি সত্যি ঘটনা যেগুলো হয় মোস্টলি খুব ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে জিনিসটা ঘটে যায়। মানে এটা আমি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, যারা এটা বলে। আর তো ওই এটা একটা। আর আরেকটা গল্প, তাও অতটা মানে গল্প বলবো না, মানে ঘটনা, কিন্তু ওই রকম ঘটেছে আর কি মেয়েটার সাথে। তো এটা হচ্ছে পরে যখন মেয়েটি ক্লাস 7-8-এ পড়ে এরকম। তো ওনাদের এক মানে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার ছিলেন। তো হঠাৎ করে একদিন অ্যাস্ট্রোলজারকে ডাকা হয়েছিল কোনো কারণবশত বা ইত্যাদি। হঠাৎ করে মেয়েটি মানে ওই অ্যাস্ট্রোলজার দিকে তাকিয়ে প্রচুর মানে গালিগালোচ করছে, ঠিক আছে। তো এবারে এই বিহেভিয়ার তো কখনো তারা বাড়িতে নোটিস করেনি, দেখেনি। তো বলছে যে অ্যাস্ট্রোলজার তখন কোনোভাবে গিয়ে মাথায় হাত দিয়ে কিছু একটা করার পরে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে তারপরে উনি কোনো কিছু ঝাড়ফুঁক করেছেন, মানে লোক ডেকে মানে এটা করা হয়েছে, মানে কিছু হয়তো মানে এতটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল, কিছু প্রবলেম ক্রিয়েট করতে চাইছিল। তো ওখানে মাথায় হাত দিয়ে কিছু মন্ত্রপাঠ করে জিনিসটাকে তখন মানে কোনোভাবে কন্ট্রোলে আনা হয়। কন্ট্রোলে আনার পর তারপরে মেয়েটির আবার ওরকম জ্বর হয়, তারপরে সেরে যায়। এবং তারপর থেকে মেয়েটি বলছে যে আমার একটা ব্যাকবোন হয় পেছন দিকে, যেটা তারপর থেকেই স্টার্ট হয়েছে, কিন্তু আমার জীবনে এটা সারছে না। আমি ডাক্তার দেখিয়েছি, আমি অনেক কিছু মানে ব্যাকবোনে কিছু পেন হয়। ব্যাকবোনে পেন হয়? হ্যাঁ, কোনো পেন হয়। তো সেটা ওনার সলভ হচ্ছে না কোনোভাবে। ওই ইনসিডেন্টের পর থেকেই এটা হয়েছে। ওকে, তো আমি বললাম। তো উনি এই ঘটনাটা তখন শেয়ার করেন। মানে এগুলো হচ্ছে মানে এই সমস্ত উল্টোপাল্টা পজিশনের। হ্যাঁ, পজিশনের ওনার মানে পজিশন বা হাওয়া লেগে যাওয়া বা কিছু মুহূর্তের জন্য আসা। হ্যাঁ, একদম। আচ্ছা, অনেক সময় আমি শুনেছি অনেক ঘটনায় যে প্রেগনেন্ট মহিলা যখন থাকে, এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও শুনেছি, মানে সে হয়তো জানে না তখনও যে সে প্রেগনেন্ট, হয়তো মানে ডিটেক্ট করা হবে সবে তার আগে ওই সময় মহিলারা নাকি অনেক ঠাকুরকে দেখতে পায় বা অনেক খারাপ কিছু দেখতে পায়। হ্যাঁ, এটা বিকজ হচ্ছে মানে নাডি অ্যাস্ট্রোলজির অন্য ভিউ পয়েন্ট আছে, অন্য যেগুলো মানে আলাদা যে টেকনিক্স রয়েছে সবের আলাদা আলাদা মত আছে। তো আমি নাডি দিয়েই যাবো, যেহেতু আমি ওটাই বেশি বিলিভ করি। তো নাডি অ্যাস্ট্রোলজি অনুযায়ী 3 মাস যখন টাচ হয়নি, কেউ কনসিভ করেছে, ততদিনে আত্মার প্রবেশ ঘটে না। এবং যার জন্য ধরো অনেক ক্ষেত্রে কবচ যারা পড়ে, অনেক তান্ত্রিকরা অ্যাস্ট্রোলজাররা যা রেমেডি অনুযায়ীও প্রোভাইড করে থাকে, তো তাতে বলে দেওয়া হয় যে কোনো এরকম জায়গায় যাবে না যেখানে কনসিভ করেছে সবে, অন্ততপক্ষে 3 মাস যাওয়া উচিতই না। মানে এখানে বেসিক্যালি অনেক আত্মা বলা হয় যে আশেপাশে তখন ঘোরাফেরা করে ওই শরীরটা পাওয়ার জন্য, যেই শরীরটাই মহিলার শরীরের ভিতরে আছে। ওই জন্য, এবং তাদেরকে তখন কেয়ার দিয়ে রাখাও হয় অনেক। ওই সময় যদি কোনো খারাপ আত্মা ওই শরীরে ঢোকে, তাহলে সেই আত্মাটা নতুন জন্ম পায় না। খারাপ আত্মা যদি আশেপাশে থাকে, তাহলে ফার্স্ট মানে যেটা হতে পারে সেটা হচ্ছে মিসক্যারেজ। আচ্ছা, মানে এমন না যে ওই শরীরটার ভিতর ঢুকে যায়? হ্যাঁ, ঢুকে গিয়ে নষ্ট করে দেয়।
ঢুকে গিয়ে নষ্ট করায় কিনা এটা আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। আর ইউজুয়ালি যদি এর প্রভাব থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে সেই মুহূর্তে। আমার মায়ের ক্ষেত্রে হয়েছিল যেটা, মা বলছে ড্রেসিং টেবিলে আমি চুল আঁচড়াচ্ছিলাম বা এরকম সামথিং কিছু, তখনও তো মানে আমি হইনি, বহু সময় আগের কথা। বলছে আমি এরকম চুল আঁচড়াচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো, বাবা তখন অফিস থেকে ফেরেনি, ভাড়া বাড়িতে থাকতো, দরজার বাইরে একজন সুন্দর দেখতে মহিলা একটা সুন্দর শাড়ি পরে, এবং দেখেই তাকে মনে হচ্ছে ডিভাইন, খুব খুব ডিভাইন শাড়ি পরে টিপ পরা সুন্দর মহিলা মায়ের দিকে তাকিয়ে হেসে চলে গেছে। এবার মা ওটা যেহেতু আয়নার মধ্যে দেখেছে, এবার আমাদের আয়নার ঠিক পিছন দিকেই ছিল হচ্ছে দরজা, এবার মা সঙ্গে সঙ্গে পেছনে গেছে দেখার জন্য, দেখছে দেয়ার ইজ নো ওয়ান, রাত্রিবেলা তখন অন্ধকার, কেউ নেই ওখানে আর। বাবা তারপরে এসছে, বাবাকে বলেছে, এবং আফটার সাম ডেজ মানে ওই সপ্তাহের মধ্যেই বোধহয় মা জানতে পারেন যে তিনি প্রেগনেন্ট। তো এটা হচ্ছে ঘটনা। তো পরে গিয়ে অনেকে মাকে বলে যে এটা বোধহয় মা শীতলা আশীর্বাদ, মা গিয়ে তখন পুজো দেন বিভিন্ন জায়গায়, হতে পারে। বিকজ দেখো ওই চন্দ্র কেতু কানেকশানে, যেটা ভিজিবলি দেখা যায় যে কানেকশানে, তো এটাতে দেবদেবীরও দর্শন প্রাপ্তি হতে পারে। তো আমি যখন এমনি তো প্রেডিক্ট করি কাউকে, আমি বলি যে দেবী দেবতারও কোনোভাবে দর্শন প্রাপ্তি হতে পারে। কি দর্শন দেবে সেটা তো বোঝা মুশকিল চার্ট দেখে। তো ওই জন্য আমার না দুটো প্রশ্ন মাথায় আসছে, মানে দুটো খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হয় আপনারাও ব্যাপারটা শুনলে খুব মজা পাবেন। প্রথম প্রশ্নটা যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে আয়নার ঘটনা আমি যেহেতু একটা বললাম, আয়না ঘরের কোন পোর্শনে রাখা সব থেকে বেস্ট? নর্থ মানে ইস্টের দিক থেকে নর্থ যতটা জায়গা আছে তার মধ্যে রাখা উচিত। ডু ইউ বিলিভ যে ইস্টে, ডাইরেক্ট ইস্টে নয়, নর্থে হচ্ছে বেস্ট। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো যে আয়নার উল্টো দিকে একটা অন্য জগৎ আছে? আমি জানি এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা হয়তো মানে তোমার সাবজেক্ট দিয়ে আমি বলছি না, অনেক এরকম প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর সিনেমাতে দেখেছি আমরা যে আয়নার থেকে কার্সড আয়না। হ্যাঁ, বা আমরা এমন দেখেছি যে আয়নাটা সামনে রয়েছে, ক্যারেক্টার হয়তো চুল আঁচড়াচ্ছে, কিন্তু আয়নায় যে প্রতিবিম্বটা ও চুল আঁচড়াচ্ছে না। আয়না দেখলেই সবসময় একটা ভৌতিক সিন ক্রিয়েট হয়। আয়না দিয়ে প্রচুর হরর সিন ক্রিয়েট করা হয়েছে। ধরো আয়নার উল্টো দিকে একটা এমন জগৎ আছে যে জগৎটায় সব কিছুই উল্টো, কিন্তু রিয়েলি ওটা এক্সিস্ট করছে, এবং তুমি কোনোভাবে সেই জগৎটার ভেতর ঢুকে গেছো। দিস ক্যান বি আ গ্রেট ফিল্ম। হ্যাঁ, একদম এরকম আছেও। হ্যাঁ, এরকম ছবি তো আছেই, এরকম ছবি প্রচুর আছে। তার মানে আয়না হচ্ছে নর্থ পজিশনে রাখা সব থেকে ভালো। শোয়ার সময় কি আয়নার দিকে মাথা দিয়ে শোয়া ভালো, না আয়নার দিকে পা দিয়ে শোয়া ভালো? বেডরুমে আয়না রাখাই উচিত না। আমার তো বেডরুমে একটা আয়না আছে। হ্যাঁ, সেটা যদি ভিজিবলি কেউ শুয়ে আছে, কোনোভাবে দেখাই না যায় শুয়ে শুয়ে, তাহলে রাখা সম্ভব। আমার যেমন দেখা যায়, কিন্তু নর্থে রাখতে হবে স্টিল। আর নইলে ঢেকে রাখা ভালো, পর্দা টর্দা কিছু সিস্টেম যদি করে নেওয়া যায় অসুবিধা নেই। কিন্তু এমনি খোলা রাখা যাবে না। এমনি খোলা রাখা যাবে না, না। দাম্পত্য কলহ নিয়ে আসতে পারে। এইবার বেশ ব্যাপারটা ভয়ানক লাগছে। তারও একটা রেমেডি দিচ্ছি। বিবাহিত কাপলসরা যদি ঘরে কর্পূর জ্বালান বা কোনোভাবে যে ইলেকট্রিক্যাল যেগুলো এখন বেরিয়েছে ওরকম যদি করে, আমরা জ্বালাই, তাহলে এটা হয়ে যায় না। প্রিয়াঙ্কাকে তো আমি বলেছিলাম এটা। ও কি এই জন্য জ্বালায়? না, আমি এমনি বলেছিলাম, মেবি হয়তো হতে পারে না, সম্পর্ক যাতে আমাদের রিলেশনশিপ ন্যাচারালি খুব ভালো থাকে, ঝগড়া কোন কাপলের মধ্যে না হয়, কিন্তু আমরা জেনারেলি খুব হ্যাপি থাকি, সবাই মানে খুব আনন্দের মধ্যে থাকে, প্রচণ্ড ব্যস্ত থাকি, ঝগড়া করার সময়টা থাকে না। তবে কর্পূরটা ও দেখেছি জ্বালায়, এবং ও এতটা সিরিয়াস কর্পূর জ্বালানো নিয়ে। প্রিয়াঙ্কা, আমাদের ঘরে একটা জায়গা আছে যেখানে দরজাটা ধরুন আপনি খুললেন, আর ওখানেই ও মাঝে মাঝে কর্পূরটা জ্বালায়। দরজা খুললে পুরো কর্পূর দানিটাকে ঠেলা মেরে দরজাটা খুলে, আর খালি ভেঙে যাচ্ছে, জানো তো, আমাকে একবার 3টে ভেঙে ফেলেছে। না, তার মধ্যে আমিও ফেলেছি 2টো। অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা শুনতে পেলে বলবে যে তুমি আমার নামে দোষ চাপিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি আমি 2টো ভেঙেছি, ও একটা ভেঙেছে, এবং এখন আবার একটা নতুন চলে এসছে। কর্পূরদানি আমাদের বাড়িতে হামেশাই আসে এবং কর্পূর জ্বলে। আরেকটা প্রশ্ন যেটা আমি তোমাকে করবো বলে ভাবছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে মানুষ যদি ভয় পায়, অনেক সময় হয় যে হঠাৎ ভয় লেগে গেছে এবং বুক ধরফর করছে, তারপর গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, কি করবে মানুষ সেই সময়? বেস্ট উপায় হচ্ছে, যখন কেউ ভয় পেয়েছে বা মনে করছে বা ভাবছে যে আমার এগেনস্টে কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকতে পারে, বা
আমার ওপরে খুব বেশি কিছু নজর লেগেছে বা ইত্যাদি, তার কাজ করতে ইচ্ছা করছে না, রেগে যাচ্ছে বা ইত্যাদি সিমটমস থাকছে, বা এমনি প্রথম দিনেই ঘাবড়ে গেছে খুব কোনোভাবে ভয় পেয়ে, তাহলে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বজরংবলী টেম্পল মানে হনুমানজির মন্দিরে চলে যাবেন। মোস্টলি কি হয়, মন্দিরে একটা পার্টিকুলার মূর্তিকে মানে ঠাকুরমশাই পুজো করেন, পুরোহিত যিনি আছেন উনি পুজো করেন, আর বাইরের দিকে আর একটা মূর্তি কোথাও না কোথাও থাকে এই ধরনের, মানে বজরংবলী টেম্পলে। সেই মূর্তিটায় মোস্টলি পাথরের হয় সেই মূর্তিটা, এবং সেই মূর্তিটায় মঙ্গলবার দিন করে চোলা লাগানো হয়। চোলা মানে হচ্ছে মেটে সিঁদুর, মানে কমলা সিঁদুর, এবং তার সাথে চামেলি তেল মিশিয়ে এর যে পেস্টটা সেটা গায়ে লাগানো হয়। ঠাকুরকে জয় শ্রীরাম বলতে বলতে বা ঠাকুরের কোনো মন্ত্র বা চালিসা পড়তে পাঠ করতে করতে নর্মাল ছেলেরা গিয়ে ওটা লাগায়, ঠিক আছে? তো ওই যে সিঁদুর লাগানো যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তির শোল্ডারের কাছ থেকে আপনারা সিঁদুর কালেক্ট করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে? মহিলারা গায়ে টাচ করবেন না, মহিলাদের গায়ে টাচ করতে নেই, বা এই অ্যাক্টিভিটিটা অনলি ফর মানে গাইজ, ছেলেরা করতে পারে। তো ওখান থেকে সিঁদুর অল্প কোনোভাবে আনিয়ে নেবেন, যে কোনো শোল্ডার হলেই হবে। এই মানে সিঁদুরটা দিয়ে টিকা করবেন স্নান করার পরে। এতে কোনোভাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ফার্স্ট চান্সেই মানে কেটে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। আচ্ছা, মানে ওটা তার মানে ঘরে আমি রেখে দিলাম, কোনো সময় কেউ ভয় পেল তাকে ওটা অ্যাপ্লাই করে দিলে সে অনেকটা মুক্তি পাবে। আর মহিলাদের ক্ষেত্রে ওই যে কেউ কালেক্ট করে নিয়ে এসে দেবে, আচ্ছা, মানে এমনি তারপরে লাগাতে? হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ওটাই, কিন্তু মহিলারা ডাইরেক্ট গিয়ে কালেক্ট করতে পারবে না, আমি সেইটা বললাম। পুরোহিতকে বলতে পারেন, বজরংবলীকে তো ডিরেক্ট তো মানে টাচ করতে পারবে না, ওই জন্য। ফাটাফাটি ঘটনা শুনলাম আজকে দুটো, এবং তার পাশাপাশি অনেক গল্প হলো, আড্ডাও হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আমার কিন্তু সব কটা ঘটনাই খুব ইউনিক লেগেছে। সব থেকে বড় কথা, ওই যখন মহিলাটা গাছে উঠে গেল, গাছ থেকে উঠে এরকম করে ডাকছে একটা বাচ্চাকে, ও আউটস্ট্যান্ডিং। আমাকে যখন প্রথমবার বলেছে, আমি তো মানে প্রচণ্ড মানে ভিজুয়ালি ভাবি জিনিসকে, আমার না হঠাৎ একটা আমি বললাম না এটা বলতেই হবে। আমারও ওটাই হলো, মানে ওই টিকলটা হলো যে আরে এটা কি এরকম হচ্ছে ব্যাপারটা, মানে আমি পুরো দেখছি পাতার ফাঁক দিয়ে ডাকছে কেউ একটা। একদম। যাই হোক, আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। থ্যাঙ্কস আ লট ফর কামিং। এবং আজকের এই পডকাস্ট পুরোটা শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং সুজন্যর সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে হলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে খুব সহজেই সুজন্যর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাকে জিজ্ঞাসা করলেও আমি সুজন্যর নাম্বার আপনাকে প্রোভাইড করে দিতে পারি। আজকের মতো এপিসোডটা এখানে শেষ করলাম। আশা করছি আপনি আমিষ দেখেছেন। না দেখে থাকলে প্লিজ আপনি দেখুন আমিষ। না দেখে থাকলে আপনি বাংলার ওয়ান অফ দি বেস্ট হরর মুভিকে মিস করে যাচ্ছেন, এটুকুনি আমি বলতে পারি। এটা আপনারা দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে আমি এটা ভুল হয়। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমি অনেক এরকম পোস্ট দেখে থাকি যাতে প্রেত কথা রিলেট করে অনেকে ইউটিউবে বা ইত্যাদি জায়গায় ছোট ছোট রিলেও অনেকে বলছে যে এটা ব্যবসা হচ্ছে বা এক ধরনের তো এটা নিয়ে কিছু বলতে চাই। গৌরব পার্সোনালি প্রত্যেক কটা ঘটনা একবার না একবার চেক করে তারপরে পডকাস্ট করে। প্রত্যেক কটা ঘটনা অরিজিনাল এবং ঘটে যাওয়া ঘটনা, এগুলো গল্প নয়। তুমি জানো আমার কাছে এমন মেসেজ এসছে, মেল এসছে, যার সাথে ধরো তুমি এসে কারোর ব্যাপারে বললে, তার হয়তো তোমার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, সে আমাকে বলছে যে আপনি এটাকে ডিলিট করে দিন, আপনি এটা ডিলিট করে দিন। এবার আমি বলছি যে ভাই এই যে ঘটনাটা আপনার, এই ঘটনাটা তো পৃথিবীর কেউ জানে না, না নাম ইউজ হয়েছে, না ছবি ইউজ হয়েছে, জাস্ট ইটস আ স্টোরি। আমরা স্টোরি হিসেবেই বলছি। সেটাই, মানে মাঝে মাঝে ঘটনার সত্যতা বেশি হয়ে যাওয়ার জন্য টুকটাক সমস্যাও কিন্তু হয়। সেই যাই হোক এইগুলো তো চলতেই থাকবে, এবং এটা আমি বিগত 5-6 বছর ধরেই আমাদের সাথে এগুলো হয়ে থাকে। বাট দিস ইজ আ পার্ট অফ আওয়ার জার্নি, এটা কিছু করার নেই। আবার বহু মানুষ আছেন যারা নিজেরাই তাদের ঘটনা বলতে খুব এক্সাইটেড, যে আমি আমার ঘটনাটা বলতে চাই, আমাকে এরকমভাবে কিছু হয়েছিল, আমার সাথে হয়েছিল। আজকের মতো এপিসোড এখানে শেষ করলাম। কথা বলতে থাকলে প্রচুর কথা বলা হবে, এবং আপনারা পরের এপিসোডটিও দেখবেন। এই এপিসোডটি দেখুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আশা করছি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দিন আমাদেরকে। আর আজকের মতো চললাম, টাটা। প্রত্যেক শুক্রবার আর রবিবার রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রেতকথার এপিসোড আসে। আর আমাদের শনিবার করে গৌরব তবাদার ব্লগস চ্যানেলে পডকাস্ট বা অন্যান্য এক্সপেরিমেন্টাল আমাদের যে ভিডিওসগুলো থাকে সেই ভিডিওসগুলো আসে। সো টাটা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।